রাত তখন গভীর। ধানমন্ডির সেই সুউচ্চ বিলাসবহুল ফ্ল্যাটটিতে এখন পিনপতন নীরবতা। কিন্তু এই রাজকীয় ঐশ্বর্যের মাঝেও একটি প্রাণ গুমড়ে মরছে একাকিত্বে। ব্যালকানির এক কোণে অত্যন্ত অসহায়ভাবে বসে আছেন আর্য চৌধুরী। তার শূন্য দৃষ্টি সুদূর নীলিমায় নিবদ্ধ। চাঁদের সেই ফ্যাকাশে আলোয় আর্যর মুখবয়বে ফুটে উঠেছে এক গভীর হাহাকার। সে চাঁদের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে অভিযোগ করল, এত কিছু দিয়েছেন খোদা আমায়, কিন্তু একটুখানি সুখ কি আমার নসিবে নেই? পৃথিবীতে কি সুখের বড্ড অভাব? এই অঢেল টাকা পয়সা, প্রাসাদসম বাড়ি আর দামি গাড়ির ভিড়ে আমার হৃদয়ের শূন্যতা তো বিন্দুমাত্রও কমল না। কোটি কোটি মানুষের এই ভিড়ে আজ আর্য চৌধুরী বড্ড একা, ভীষণ একা। পুরুষের কাঁদতে নেই, তাই হয়তো আর্যর চোখে জলের কোনো চিহ্ন নেই, কিন্তু তার বুকের ভেতরটা নোনা জলের এক অতল সমুদ্র হয়ে আছে। হঠাৎ সেই বিষাদমাখা আধারে এক চিলতে আলোর মতো ভেসে উঠল বাসের সেই তেজস্বিনী রমণীর মুখ। তেজস্বীর কথা মনে পড়তেই মুহূর্তের জন্য সবটুকু কষ্ট যেন কর্পূরের মতো উবে গেল। আর্য ধীর পায়ে উঠে দাঁড়ালো, হাতের জ্বলন্ত সিগারেটটা ফ্লোরে পিষে ফেললো। এগিয়ে গেল এক কোণে পড়ে থাকা ধুলো বালিমাখা ক্যানভাসটার দিকে। ছোটবেলা থেকেই রং তুলির সাথে তার এক সখ্যতা ছিল। আজ অনেক বছর পর সেই ধুলো পড়া তুলিটা আবারও হাতে তুলে নিল আর্য। গভীর মগ্নতায় সেই ক্যানভাসে ফুটিয়ে তুলতে শুরু করলো এক মানবীকে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, প্রায় 4 ঘন্টার একনিষ্ঠ সাধনায় ক্যানভাসে প্রাণ পেল তেজস্বী। নিখুঁত সরু নাক, গোলাপি পাপড়ির মতো পাতলা ঠোঁট, সমান্তরাল ভুরু আর সেই কাজল কালো গভীর চোখ, যার প্রতিটি রেখায় তেজস্বীর সেই অবাধ্যতা স্পষ্ট। ছবিটার দিকে তাকিয়ে এক অপার্থিব মুগ্ধতায় হাসল আর্য। তেজস্বীর সাথে সেই প্রথম আর শেষ দেখা হওয়ার পর আজ 7 দিন পার হয়ে গেছে। আর্য চাইলে হাজারো উপায়ে মেয়েটাকে খুঁজে বের করতে পারত, কিন্তু সে তা করেনি। সে চায় তাদের দেখা হোক কোনো এক দৈব যোগসূত্রে। যদি ললাটে তেমন কিছু লেখা থাকে। রাত এখন প্রায় 3টা। আর্য ক্লান্ত শরীরে চেয়ারে গা এলিয়ে দিল। তার ফর্সা হাতে তখনও রঙের দাগ লেগে আছে। আর্য এভাবেই আগোছালো হয়ে পড়ে রইল, কিন্তু তাকে শাসন করার কেউ নেই। যেখানে মাথার উপরে মায়ের ছায়া থাকে না, সেখানে জীবনের শৃঙ্খলা বড্ড আলগা হয়ে যায়। কেউ আজ এসে রাগী কণ্ঠে বলবে না, এভাবে কেন চেয়ারে ঘুমিয়ে আছো, যাও বিছানায় গিয়ে ঠিক মতো শোও। আসলে দিন শেষে মানুষ বড় একা। লক্ষ কোটি মানুষের এই জনসমুদ্রে আমরা প্রত্যেকেই এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো একা। সন্ধ্যার ধূসর অন্ধকার তখন চারিদিকের ব্যস্ততাকে আরো ঘনীভূত করেছে। শহরের বুক চিরে হাজারো মানুষ নিজ নিজ গন্তব্য ছুটছে। কারো চোখে ক্লান্তির ছাপ, কারো মনে ঘরে ফেরার তাড়া। এই জনসমুদ্রের বিপরীতে ফুটপাত ধরে এক অদ্ভুত নিস্পৃহতায় হেঁটে চলেছে তেজস্বী এবং তার বান্ধবী ইকরা। ইকরার হাতে একটা বাদামের প্যাকেট, সে আনমনে বাদাম চিবোচ্ছে। আর তেজস্বী শান্ত গম্ভীর মুখের দিকে তাকাচ্ছে। নীরবতা ভেঙে ইকরা জিজ্ঞেস করলো, তোর আদতে চাকরি করার কি প্রয়োজন তেজস্বী? তোর তো... কথাটা শেষ করতে দিল না তেজস্বী। তার চোখের চাহনিতে এমন এক তেজ ফুটে উঠল যা ইকরাকে থামিয়ে দিতে বাধ্য করলো। সে নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, বোকার মতো কথা বলিস না ইকরা। এই চাকরিটা আমার জন্য বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। আমাকে এটা করতেই হবে। ইকরা দমে না গিয়ে ফের জিজ্ঞেস করলো, বুঝলাম, কিন্তু কি চাকরি করবি? এই যান্ত্রিক শহরে মনের মতো কাজ পাওয়া তো চারটেখানি কথা নয়। তেজস্বী কোনো উত্তর দিল না, তার দৃষ্টির সামনে শূন্যতা স্থির। ঠিক তখনই ইকরার নজর পড়ল রাস্তার ধারের এক জীর্ণ দেয়ালের পোস্টারে। সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পোস্টারটা খুঁটিয়ে পড়ল। সেখানে বড় বড় হরফে লেখা, সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে বেশ কয়েকজন দক্ষ কর্মী নিয়োগ করা হবে। বেতন এবং সুযোগ সুবিধার তালিকাটি বেশ লোভনীয়। ইকরা উৎসাহ নিয়ে ডেকে বলল, তেজস্বী এদিকে আয়, দেখ চাকরির একটা দারুণ সুযোগ। তেজস্বী এগিয়ে এসে পোস্টারের দিকে তাকালো, কিন্তু সিংহ গ্রুপ নামটা দেখা মাত্রই তার ভ্রু কুঁচকে গেল। অবজ্ঞার সুরে সে বলল, এসব বড় বড় ধনিক শ্রেণীর কোম্পানিতে কাজ করার কোনো রুচি আমার নেই। ইকরা তাকে বোঝানোর চেষ্টা করলো, তুই এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করছিস? এটা এই শহরের অন্যতম প্রভাবশালী কোম্পানি। হাজার হাজার মানুষ এখানে কাজ করার স্বপ্ন দেখে। তুই অন্তত একবার ইন্টারভিউ দিয়ে দেখ, যদি ভালো না লাগে ছেড়ে দিবি ব্যাস। তেজস্বী আর তর্কে গেল না। দীর্ঘক্ষণ নীরব পথ চলার পর তারা ইকরার ফ্ল্যাটের সামনে এসে পৌঁছালো। কুয়াশাচ্ছন্ন স্ট্রিট ল্যাম্পের আলোয় পরিবেশটা কেমন যেন ছমছমে লাগছে। তেজস্বী বিদায় নিতে চেয়ে বলল, এবার ভেতরে যাই ইকরা। ইকরা দরজার কাছে গিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। সে চাপা গলায় জিজ্ঞেস করলো, তোর কাছে কি আজকের বড় খবরটা পৌঁছেছে? তেজস্বী স্বাভাবিক নির্লিপ্ততায় উত্তর দিল, দুনিয়ায় হাজারোটা খবর। কোনটা ছেড়ে কোনটার কথা বলছিস? বিখ্যাত ব্যারিস্টার সোহেল রানার একমাত্র ছেলেকে আজ শহরের উপকণ্ঠে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুরো শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন, পুলিশ এখনো কোনো কিনারা করতে পারেনি। এত বড় একটা নৃশংস খবরের পরেও তেজস্বীর মুখের একটি পেশিও কাঁপল না। সে অত্যন্ত শীতল গলায় সে বলল, সো হোয়াট?
ইকরা হতভম্ব হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে তেজস্বীর এই অতি মানবিক শীতলতা দেখে শিউরে উঠল। সে বিড়বিড় করে বলল, সোহাট মানে? পুরো শহর কাঁপছে এই খুনের ঘটনায়, আর তুই বলছিস তাতে কি? তেজস্বী আর কোনো কথা না বাড়িয়ে সামনের অন্ধকারের দিকে পা বাড়ালো। ইকরা বহুক্ষণ সেই তেজস্বীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অফিস থেকে নিজের ফ্ল্যাটে ফিরছিল আর্য। হঠাৎ তার নজর গেল ফুটপাতে রেলিং ঘেঁষে বসে থাকা এক মধ্যবয়সী মহিলা আর তার সাথে থাকা ৯-১০ বছরের এক বালকের দিকে। নির্জন রাস্তার ধারে তারা হাত পেতে বসে আছে, হয়তো রাতের শেষ সম্বলটুকু পাওয়ার আশায়। আর্যর মনে কি যেন হলো। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। গাড়ি থামতেই সে আদেশ করলো ড্রাইভার যেন গাড়ি নিয়ে সোজা ফ্ল্যাটে চলে যায়। হতভম্ব ড্রাইভার কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আর্য নেমে পড়ল। ধীর পায়ে এগিয়ে গিয়ে আর্য সেই বৃদ্ধা আর তার সন্তানের পাশে রাস্তার রেলিং ঘেঁষে বসে পড়ল। একজন পরিপাটি পোশাকের মানুষকে এভাবে ধুলোবালিতে বসতে দেখে মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, তুমি এখানে বসলে যে? আর্য স্লান হেসে উত্তর দিল, আপনাদের পাশে বসলে কি খুব সমস্যা হবে? মহিলা লজ্জিত হয়ে বললেন, না না, তা কেন হবে, কিন্তু তোমার বাড়িতে কি কেউ নেই? আর্য এবার আকাশের রূপলি চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, না নেই। ওই চাঁদের মতোই আমি বড্ড একা। বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে রইল সে। এরপর বৃদ্ধা আর শিশুটি চলে গেলে আর্য উঠে দাঁড়ালো। কিন্তু হঠাৎ তার মাথায় প্রচণ্ড ভনভন করে উঠল। কয়েক পা যেতে ভারসাম্য হারিয়ে সে রাস্তার ধারের এক কাঠের বেঞ্চে ধপ করে বসে পড়ল। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে কেউ একজন জলের একটি বোতল বাড়িয়ে দিল। আর্য আর কালক্ষেপণ না করে বোতলটি নিয়ে তৃষ্ণার্তের মতো পানি পান করলো। এক বুক স্বস্তি নিয়ে সে যখন কৃতজ্ঞতা জানানোর জন্য পাশে ফিরল, তখন তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ক্লান্ত চেহারায় বিস্ময় রং লাগলো। আর্যর ঠোঁটের কোণে ফুটে উঠল এক অপার্থিব জয়ের হাসি। তার সামনে দাঁড়িয়ে তেজস্বী। আর্য অস্ফুটে বলে উঠল, তেজস্বী? তেজস্বী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি? আপনি এখানে এই অবস্থায়? আর্যর চোখে তখন মুগ্ধতা। সে মনে মনে বিড়বিড় করে বলল, বলেছিলাম তো আমাদের আবারও দেখা হবে কোনো এক পূর্ণিমার রাতে। এবার আর তোমাকে অত সহজে হারাতে দেব না। কথাটা এতই মৃদু ছিল যে তেজস্বী তা শুনতে পেল না। শুধু আর্যর হাসির দিকে তাকিয়ে রইল। তেজস্বী কিছুটা সময় স্তব্ধ হয়ে আর্যর দিকে তাকিয়ে রইল। তারপর তীক্ষ্ণ স্বরে পুনরায় প্রশ্ন করল, এত রাতে এভাবে রাস্তার ধারের বেঞ্চে বসে ছটফট করছিলেন কেন? আর্য একটু ধাতস্থ হয়ে স্মিত হাসল। তারপর বলল, আমি পুরুষ মানুষ, আমাদের জন্য রাত যেটা দিনও সেটাই। কিন্তু আপনি একজন নারী হয়ে এত রাতে বাইরে, তাও আবার একদম একা। আর্যর কথা শেষ হওয়ার আগেই তেজস্বীর মুখবয়বে পাথরের মতো কঠিন হয়ে উঠল। তার দুই চোখে এক অদ্ভুত অগ্নিশিখা জ্বলে উঠল। সে অত্যন্ত গম্ভীর আর কঠোর গলায় বলতে শুরু করলো, রাত বা দিন কখনো লিঙ্গ দেখে বিপদ আনে না। বিপদ আসে মানুষের বিকৃত মানসিকতা থেকে। আপনি যদি পুরুষ হয়ে এই রাতে নিরাপদ বোধ করতে পারেন, তবে একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আর সমাজের আমাকেও সেই নিরাপত্তা দেওয়ার কথা। আর একা থাকা মানেই আমি দুর্বল নয়, নিজেকে সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আমার আছে। তেজস্বী একটু থামলো। সে আবার যোগ করলো, রাত তো সবার জন্যই অন্ধকার, আপনার জন্য কি আলাদা করে সূর্য ওঠে নাকি? বাঘ বা সিংহ যখন শিকারে বের হয়, তখন তারা নারী না পুরুষ সেটা নিয়ে ভাবে না। নিজের ছায়া আর সাহসের উপর আমার পূর্ণ ভরসা আছে। তাই দিন রাত আমার কাছে সমান। কথাগুলো বলে তেজস্বী আর এক মুহূর্ত দাঁড়ালো না। গজ গজ করে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সে। আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে তার পেছন পেছন যেতে যেতে বলল, সরি, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তেজস্বী না থেমে উত্তর দিল, ধন্যবাদ। আমি শুধু স্পষ্ট করে দিলাম যে একজন নারীর পথ চলা তার নিজের সাহসের উপর নির্ভর করে, সময়ের উপরে নয়। আর্য এবার তেজস্বীর সমান্তরালে হাঁটতে শুরু করলো। তেজস্বী এবার আর বাধা দিল না। আর্য মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, আপনার এই তেজি কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। আর্যের এই অকপট স্বীকারোক্তিতে তেজস্বীর ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল। সে কিছুটা কৌতুকের ছলে বলল, বাব্বা, জীবনেই প্রথম দেখলাম কেউ আমার তেতো কথা শুনেও খুশি হয়েছে। আর্য ধীর স্থিরভাবে বলল, আসলে এই তেতো কথাগুলোই জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তেজস্বী। তেজস্বী আর কোনো কথা বলল না। আর্য খেয়াল করলো মেয়েটি হাসলেও সেই হাসিতে কোনো পূর্ণতা নেই। মনে হচ্ছে এক বিশাল পাহাড় সমান বিষাদ সে নিজের ভেতরে চেপে রেখেছে। নিস্তব্ধ রাত, চারিদিকে একগা ছমছমে নীরবতা। শহরের ব্যস্ততা এখন নিস্তেজ হয়ে এসেছে। রাস্তার আলোগুলো কুয়াশার চাদরে ঢাকা পড়ে ঘোলাটে দেখাচ্ছে। সেই জনশূন্য নিঝুম রাস্তা ধরে হেঁটে যাচ্ছে দুই তরুণী। দুজনেই কলেজের ছাত্রী। কোচিং শেষ করে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। রাত এতটাও বেশি হয়নি, তবে এই রাস্তাটার অন্য রাস্তার তুলনায় মানুষ কম থাকে। একজনের গড়ন বেশ লম্বা, অন্যজন তার তুলনায় কিছুটা খাটো। দুজনের বুকে শক্ত করে চেপে ধরা পাঠ্য বই।
বেশ কিছুক্ষণ ধরেই তারা অনুভব করছে পেছনে দুটো বাইক তাদের ছায়ার মতো অনুসরণ করছে। বাইকে থাকা চারজন যুবক ক্রমাগত অশোভন ইঙ্গিত আর কদর্য ভাষায় চিৎকার করছে। লম্বা মেয়েটি বিরক্তি আর চাপা ভয় নিয়ে ফিসফিস করে বলল, দেখলি সমাজটা কতটা নিচে নেমে গেছে, কি ভয়ঙ্কর অভদ্র। অন্য মেয়েটি কাপা কাপা গলায় উত্তর দিল, বাদ দে, দ্রুত পা চালা। গলিটা পার হলেই তো আমাদের বাড়ি, আজ সত্যি অনেকটা রাত হয়ে গেছে। গলিটার কাছাকাছি আসতেই বাইকের শব্দ কিছুটা দূরে সরে গেল। মেয়ে দুটো ভাবলো আপদ বিদায় হয়েছে, কিন্তু সেই স্বস্তি ছিল কাল বৈশাখীর আগের স্তব্ধতা মাত্র। হুট করে নিস্তব্ধতা চিরে দিয়ে দানবীয় গর্জনে বাইক দুটোর ইঞ্জিনের শব্দ ফিরে এলো। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক তীব্র গতিতে লম্বা মেয়েটির পাশ কাটিয়ে যাওয়ার সময় তার ওড়নাটি হ্যাচকা টানে ধরে ফেললো। আচমকা এই আক্রমণে মেয়েটি ভারসাম্য হারিয়ে ফেললো। ওড়নাটি তার গলার চারপাশে ফাঁসির দড়ির মতো জট পাকিয়ে বসলো। অন্য মেয়েটি ভয়ে আর্তচিৎকার করে উঠল, আরে করছেন কি আপনারা, ছেড়ে দিন। ওড়না গলায় আটকে যাওয়ায় মেয়েটি বাঁচার তাগিদে শেষবারের মতো এক বীভৎস আর্তনাদ করে উঠল। কিন্তু সেই মরণ চিৎকার নেশাতুর নরপশুদের কানে পৌঁছালো না। তারা তখন আদিম উল্লাসে মত্ত। মেয়েটি মাটিতে আছড়ে পড়ল, কিন্তু বাইকের গতি থামল না। ওড়নায় টান লেগে সে পিচঢালা রাস্তার উপর দিয়ে হেঁচড়ে যেতে লাগলো। রাস্তার ধারালো পাথর আর রুক্ষ তলে ঘষা লেগে তার ফর্সা চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে শুরু করলো। কয়েক মুহূর্তে সেই যন্ত্রণাদায়ক ঘর্ষণে মেয়েটির শরীরে বিভিন্ন স্থান থেকে গরম রক্ত গড়িয়ে পিচ রাস্তা ভিজিয়ে দিল। সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করে একসময় তার নিথর দেহটি নিস্তেজ হয়ে এলো। চিৎকার স্তব্ধ হয়ে গেল চিরতরে। অন্য মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। তার চোখের সামনে বন্ধুর এই করুণ দশা দেখে সে বাক শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ বাইক চালক পেছনে তাকিয়ে দৃশ্যটি দেখে শিউরে উঠল। সে ঝট করে ওড়নাটিকে ছেড়ে দিল। অন্য বাইক থেকে একজন অস্পষ্ট স্বরে বলে উঠল, কি করলি এটা ভাই, মেয়েটা কি মরে গেল নাকি? নেশার ঘোর কিছুটা কাটতেই চালকের চোখে মুখে এক পৈশাচিক আতঙ্ক ফুটে উঠল। সে পেছনে না তাকিয়ে শীতল গলায় বলল, বাদ দে, পালা এখান থেকে। মুহূর্তের মধ্যেই বাইক দুটো অন্ধকারে গহ্বরে মিলিয়ে গেল। পড়ে রইল কেবল রক্তাক্ত রাস্তা আর একজোড়া নিথর চোখের স্থির চাহনি। রাস্তায় রক্তাক্ত নিথর দেহটার উপরে আছড়ে পড়ল অন্য মেয়েটি। তার গগন বিদারী আর্তনাদে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। বাঁচাও, কেউ আছো, আমার বন্ধুকে বাঁচাও। তার আরতিতে আশেপাশের বন্ধ জানালার ওপাশে আলো জ্বলে উঠল। কয়েকজন পথচারী এবং স্থানীয় মানুষ ঘটনার ভয়াবহতা দেখে স্তম্ভিত হয়ে সেদিকে দৌড়ে এলো। চারিদিকে শোরগোল আর আতঙ্কের ছাপ। এদিকে ঘাতক ছেলেগুলো তখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, ভেবে নিজেদের মতো পৈশাচিক উল্লাসে মেতেছে। বাইকের মিটার তখন ১০০ ছাড়িয়েছে। তারা যেন কোনো এক বীরত্ব গাথা রচনা করেছে, এমন এক বিভ্রম কাজ করছে তাদের নেশাতুর মস্তিষ্কে। এত বড় একটা জঘন্য কাণ্ড ঘটিয়েও তাদের কারো মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং বাতাসের ঝাপটায় চিৎকার করে গান গাইছে তারা। হঠাৎ সামনের বাইকের চালকের নজর গেল লুকিং গ্লাসের দিকে। অন্ধকার ফুঁড়ে একটা আলোর বিন্দু তীব্র বেগে তাদের দিকে এগিয়ে আসছে। সে কপাল কুঁচকে পেছনে তাকিয়ে চিৎকার করে বলল, এই আমাদের পেছনে ওটা কে রে? তার কথায় অন্য ছেলেরাও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কুয়াশার চাদর ছিঁড়ে একটা মিশমিশে কালো বাইক ঝড়ের গতিতে ধেয়ে আসছে। বাইক চালকের পরনে কুচকুচে কালো লেদার জ্যাকেট, মাথায় কালো হেলমেট, পুরো অবয়বটা যেন অন্ধকারেরই একটা অংশ। সেই রহস্যময় আরোহী অত্যন্ত সুশৃঙ্খল কিন্তু ভয়ঙ্কর গতিতে তাদের দূরত্ব কমিয়ে আনছে। ছেলেগুলো প্রথমটায় ব্যাপারটাকে পাত্তা দিল না। তাদের একজন বিদ্রূপ করে চেঁচিয়ে বলল, আরে দূর হবে হয়তো কোনো রেসার, আমাদের সাথে পাল্লা দিতে আসছে। টান দে তো দেখি, কত দম আছে ওইটার। কিন্তু তাদের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। পেছনের বাইকটি কোনো সাধারণ গতিতে আসছে না। ওটা যেন কোনো শিকারী বাজ পাখির মতো তার লক্ষ্যবস্তুকে ছো মারার জন্য ওত পেতে বসে আছে। সেই কালো হেলমেটের ওপাশে থাকা চোখ দুটোতে যে এখন মৃত্যুর পরোয়ানা লেখা, তা বুঝতে নেশাগ্রস্ত ছেলেগুলোর আর কিছুই সময় বাকি ছিল। চারিদিকে পিনপত নীরবতা, মাঝে মধ্যে বাইরের অন্ধকার চিরে দু একটা কুকুরের আর্তনাদ ভেসে আসছে, যা পরিবেশটাকে আরো গা ছমছমে করে তুলেছে। লোকালয় থেকে অনেকটা দূরে জরাজীর্ণ এক পরিত্যক্ত রাইস মিলের অট্টালিকা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এককালে এখানে মানুষের কোলাহল থাকলেও এখন এটা অন্ধকার জগতের বাসিন্দাদের ডেরা। চারটা ছেলে হাঁপাতে হাঁপাতে বাইক থেকে নেমে দৌড়ে কারখানার ভেতরে ঢুকলো। ভেতরে টিমটিমে একটা বাল্ব জ্বলছে। পুরনো এক কাঠের টেবিলের উপরে পা তুলে বসেছিল লম্বা দাড়িওয়ালা কুচকুচে কালো এক লোক, হাতে মদের বোতল। লোকটা ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোদের? এভাবে যান হাতে নিয়ে দৌড়াচ্ছিস কেন? ছেলেগুলো তখনও ঠিক মতো দম নিতে পারছে না। তাদের একজন কোনো মতে বলল, বস, কেউ একজন আমাদের পিছু নিয়েছে। লোকটি ভ্রু কুচকে বোতলটা টেবিয়ে রাখলো। কে? কার এত বড় সাহস যে আমার এরিয়ায় তোদের তাড়া করে আসবে? জানি না বস। ঠিক সেই মুহূর্তে বাইরের নিস্তব্ধতা খান খান করে দিয়ে কারখানার সিমেন্টের মেঝেতে কারোর ভারী বুটে জুতোর শব্দ শোনা গেল।
টেবিলে বসা লোকটা সচকিত হয়ে উঠে দাঁড়ালো। কোমরে গোজা রিভলভারটা হাতে নিয়ে কয়েক কদম সামনে এগিয়ে চিৎকার করে ডাকলো, কে রে ওইখানে? মরার শখ হয়েছে নাকি? সামনে আয়। অন্ধকারের কোণ থেকে এক ভারী শীতল আর যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসলো, যা শুনে উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। তোদের জম। কথাটা শেষ হতে না হতেই অন্ধকারের বুক চিরে একটা দীর্ঘ ছায়া ধীর পায়ে আলোর নিচে এসে দাঁড়ালো। লোকগুলোর চোখ ছানা বড়া হয়ে গেল। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো সেই দীর্ঘকায় অবয়ব, পরনে কালো লেদার জ্যাকেট আর প্যান্ট। ধীর স্থির পায়ে আগন্তুক যখন টিমটিমের আলোর নিচে এসে দাঁড়ালো, তখন তার মুখখানা পরিষ্কার হলো। সেই মুখ দেখা মাত্রই ঘরের ভেতরের তপ্ত পরিবেশটা যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। ছেলেগুলোর চোখে মুখে ফুটে উঠল চরম আতঙ্ক। তারা অবিশ্বাসের দৃষ্টিতে কয়েক পা পিছিয়ে গেল। আগন্তুক কোনো তাড়া দেখালো না। সে অত্যন্ত শান্ত ভঙ্গিতে একটা ভাঙা কাঠের চেয়ার টেনে এনে মাঝখানে বসলো। তারপর আয়েশ করে পায়ের উপরে পা তুলে লোকগুলোর দিকে তাকালো। তার চোখের সেই শীতল চাহনি যেন ধারালো তলোয়ারের মতো সবার বুক চিরে দিচ্ছে। লম্বা দাড়িওয়ালা লোকটার হাতের মদের বোতলটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বলল, তুমি তুমি এখানে কি করে? তুমি তো তুমি তো সেই রাতেই মারা গিয়েছিলে। চেয়ারে বসে থাকা আগন্তুক এবার শব্দ করে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন ঘরটা কেঁপে উঠল। হাসি থামিয়ে সে গম্ভীর গলায় বলল, যেখানে অন্যায় দেখবে সেখানেই যমদূত হয়ে পৌঁছানোই আমার কাজ। মরলেই কি আর সব চুকে যায়? তোদের মতো পাপীদের হিসেব মেলাতেই তো ফিরে আসা। পরিস্থিতি বেগতিক দেখে দাড়িওয়ালা লোকটা আর তার সাঙ্গপাঙ্গরা তড়িঘড়ি করে মেঝের উপরে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে কাকুতি মিনতি শুরু করলো তারা, আমাদের ক্ষমা করো, আমাদের এবারের মতো ছেড়ে দাও। আমরা কথা দিচ্ছি আর কোনো দিন এসব করব না, আমরা একদম ভালো হয়ে যাব। আগন্তুকের ভারী কণ্ঠস্বর এবার ব্রজ্যের মতো শোনালো, রাস্তার যে কিছুক্ষণ আগে একটা তরতাজা প্রাণ ধ্বংস করে এলি, পারবি তাকে ফিরিয়ে দিতে? যদি পারিস তবেই তোদের ক্ষমা। সামনে বসে থাকা লোকগুলো বুঝতে পারলো আজ আর কোনো ক্ষমা নেই। বাঁচার শেষ রক্ষা হিসেবে তারা চারিদিকে দৌড়ে পালাতে শুরু করলো। চেয়ারে বসে থাকা আগন্তুক কিন্তু জায়গা থেকে নড়ল না। সে পালানো লোকগুলোর দিকে তাকিয়ে কেবল এক পৈশাচিক বাঁকা হাসি হাসলো। তার সেই হাসির অর্থ একটাই, আজ এই ঘর থেকে কারো জীবন্ত ফেরার উপায় নেই। সকালটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা রোদের তেজেই হোক বা দরজার শব্দে তেজস্বী ধর ফরিয়ে ঘুম থেকে জেগে উঠল। চোখ মেলতে দেখলো সামনে ইকরা দাঁড়িয়ে আছে। তেজস্বী ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ভেতরে আসলি কি করে? ইকরা বিছানা গোছাতে গোছাতে বেশ স্বাভাবিক গলায় বলল, ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি তো তুই নিজেই গতকাল আমাকে দিলি। এখন আর আদিক্ষেতা করিস না, তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে। তেজস্বী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ইকরার এমন তাড়াহুড়ো দেখে সে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাব? ইকরা এবার হাত থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে তেজস্বীর দিকে তাকালো, যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। বিরক্তির সুরে বলল, কোথায় যাবি মানে? ভুলে গেলি আজ তোর ইন্টারভিউ আছে? এত বড় সুযোগ হাতছাড়া করবি নাকি? তেজস্বী কোনো উত্তর দিল না। গা ছাড়া ভাবে আলমারি থেকে কাপড় বের করে নিল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা নীল রঙের চুড়িদার পরে বেরিয়ে এলো সে। তেজস্বী তৈরি হয়ে ইকরাকে জিজ্ঞেস করলো, তুই যাবি না আমার সাথে? ইকরা ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আমি গিয়ে কি করব? আমারও তো অফিস আছে নাকি। তুই সাবধানে যাস, অল দ্য বেস্ট। তেজস্বী এখন সিংহ গ্রুপের অফিসের বিশাল ওয়েটিং রুমে বসে আছে। রাজকীয় অফিস, চারপাশে আধুনিকতার ছোঁয়া। একের পর এক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে গম্ভীর মুখ নিয়ে বেরিয়ে আসছে। তেজস্বী চুপচাপ বসে আছে, তার চোখে মুখে কোনো উদ্বেগের চিহ্ন নেই, যেন সে খুব সাধারণ কোনো কাজে এসেছে। তার ঠিক সামনের দেওয়ালে একটা বড় স্ক্রিনে নিউজ চলছে। খবরে গতকাল রাতে সেই মেয়েটার নির্মম মৃত্যুর বর্ণনা দেওয়া হচ্ছে। তেজস্বী স্থির দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে রইল। এই পাথুরের শহরে হাজারো খবরের মাঝে তেজস্বীর চোখে আজ প্রথমবার এক চিলতে অসহায়ত্ব দেখা দিল। একটা নিষ্পাপ মেয়ের এমন মৃত্যু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই সংবাদ পাঠিকা পরবর্তী ব্রেকিং নিউজ দিলেন। গতকাল রাতে যে বখাটে ছেলেগুলো মেয়েটির উপরে নৃশংস হামলা চালিয়েছিল, আজ ভোরে রেল স্টেশনের কাছে তাদের প্রত্যেকের লাশ পাওয়া গেছে। কেউ অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। নিউজটা শুনে তেজস্বীর চোখের কোণে এক চিলতে হাসি আর তৃপ্তির আভা ফুটে উঠল। মনে মনে ভাবল, অপরাধীরা তবে শাস্তি পেয়েছে। তার চেহারার সেই অসহায়ত্বের মেঘ কেটে গিয়ে আবারও সেই চিরচেনা দৃঢ়তা ফিরে এলো। আর্য নিজের কেবিনে বসে হেলান দিয়ে মনিটরের দিকে তাকিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে হঠাৎ তার চোখ আটকে গেল ওয়েটিং রুমে বসে থাকা তেজস্বীর উপর। মেয়েটা হাতে ফাইল নিয়ে খুব শান্তভাবে বসে আছে। চোখে মুখে বিন্দু মাত্র ভীতি নেই। ঠিক সেই সময় ম্যানেজার রুমে ঢুকে বিনয়ের সাথে বললেন, স্যার, বাইরে যারা ছিল সবার ইন্টারভিউ নেওয়া শেষ। এখন আর মাত্র একজন বাকি আছে। আর্য ম্যানেজারকে মাঝপথে থামিয়ে দিতে
হাতের ইশারায় নিজের চেহারাটা দেখিয়ে বললেন, আপনি এসে আমার চেয়ারে বসুন। ম্যানেজার যেন আকাশ থেকে পড়লেন। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বললেন, কি কি বলছেন স্যার? আমি আপনার চেয়ারে বসবো? কিন্তু কেন? আর্য এবার নিজের স্বভাবজাত কঠোর আর রাগী চোখে ম্যানেজারের দিকে তাকালেন। তীক্ষ্ণ স্বরে বললেন, আমি যা বলছি আপনি ঠিক সেইটুকুই করুন, কোনো প্রশ্ন করবেন না। ম্যানেজার আর কথা বাড়ানোর সাহস পেলেন না। বসের মেজাজ তার জানা আছে, তাই কাঁচুমাচু হয়ে সেই বিশাল রাজকীয় চেয়ারটাতে বসলেন। আর্য তখন টেবিলের উপরে ঝুঁকে পড়ে খুব নিচু স্বরে ম্যানেজারকে চূড়ান্ত নির্দেশ দিলেন, শুনুন, এই যে মেয়েটা এখন ভেতরে আসবে, এর নাম তেজস্বী। ইন্টারভিউ যেমনই হোক না কেন, যে কোনো মূল্যে এই মেয়েটার চাকরি যেন আজই কনফার্ম করা হয়, কোনো ভুল যেন না হয়, মনে থাকবে? আর্যর কথা শুনে ম্যানেজারের বিস্ময়ের সীমা রইল না। ম্যানেজার আর টু শব্দটি না করে মাথা নেড়ে সায় দিলেন। তেজস্বী অফিস থেকে বেরিয়ে আসলো, তার হাতে এখন নিয়োগপত্র। মনে মনে সে বেশ অবাক। এত বড় একটা কোম্পানি, অথচ ইন্টারভিউ বোর্ডে তাকে তেমন কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হলো না। সবকিছু যেন একদম সাজানো ছিল। কিন্তু এই ভাবনার মাঝে তেজস্বীর পা থমকে গেল। অফিসের গেটের কাছে পকেটে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। তেজস্বী ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনি এখানে আমাকে অনুসরণ করছেন নাকি? আর্য খুব সাব্যস্ত হাসিতে মুখ উজ্জ্বল করে বলল, আরে না, আমিও তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার চাকরিটা হলো তো? তেজস্বী হাঁটতে হাঁটতে নির্লিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ হয়েছে, আপনার? আমারও হয়েছে। আর্য তৃপ্তির হাসি দিয়ে বলল, দুজনে এখন রাস্তার ধার দিয়ে হাঁটছে। আর্য হঠাৎ একটু থেমে তেজস্বীর চোখের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলে উঠল, একটা কথা বলতে ভুলে গেছি, আপনি ভীষণ সুন্দর তেজস্বিনী। তেজস্বী রাস্তা পার হওয়ার জন্য থামলো। এই প্রথম কেউ তাকে তেজস্বিনী বলে রাখলো। নামটা নতুন হলেও তেজস্বী প্রশংসায় গলে যাওয়ার পাত্রী নয়। সে আর্যর দিকে তেছরা চোখে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, সব সুন্দর জিনিস আসলে সুন্দর হয় না মিস্টার আর্য। পৃথিবীটা বড়ই বিচিত্র। যে জিনিস দূর থেকে মায়াবী মোহ মনে হয়, তা কাছে গেলে নিতান্ত তপ্ত মরীচিকা ছাড়া আর কিছুই না। তাই মোহের পেছনে ছোটা বন্ধ করুন, হিতে বিপরীত হতে পারে। খুব কাছে যেতে চাইলে হয়তো আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যাবেন। তেজস্বীর এমন কড়া আর দার্শনিক কথা শুনে আর্যর হাসি স্লান হলো না। সে যেন এই তেজটুকুই উপভোগ করছে। তেজস্বী এবার একটু স্থির হয়ে আর্যর দিকে ভালো করে তাকালো। ছেলেটার ফর্সা মুখ, নিখুঁত করে ছাটা কুচকুচে কালো দাড়ি, আর কপালের উপর পরিপাটি করে রাখা চুল, সব মিলিয়ে আর্যর অবয়বে এক সম্মোহীন ক্ষমতা আছে। তাকাতে তাকাতেই হঠাৎ তেজস্বীর অবচেতন মনে শওকতের চেহারাটা ভেসে উঠল। সেই একই রকম বিশ্বাসী চাউনি দিয়ে শওকতও একদিন তার সর্বনাশ করেছিল। এক নিমিষেই তেজস্বীর চোখমুখ শক্ত হয়ে গেল। সে মাথা ঝাড়া দিয়ে সেই বেঈমান লোকটার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলো। আর্যর দিকে ঘুরে তেজস্বী আবারও তেজি গলায় বলল, শুনুন, আমার নাম তেজস্বী, তেজস্বিনী নয়। আর এই শহরের সৌন্দর্য বা দয়া কোনোটাই স্থায়ী নয়। এখানে টিকে থাকতে হলে পাথরের মতো শক্ত হতে হয়। আপনি যে নরম মনের মানুষ চাচ্ছেন, এই শহরে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের চরকায় তেল দিন, আমার প্রশংসা করে সময় নষ্ট করবেন না। আর্য এক পা এগিয়ে সে নিচু স্বরে বলল, পাথর তো ভেতরে ভেতরে ক্ষয়ে যায় তেজস্বী, কিন্তু হিরে অবিনশ্বর। আপনিও ঠিক ওই হিরেটার মতোই। আর আপনি আগুন কিনা সেটা না হয় পোড়ার পরেই বোঝা যাবে। তেজস্বী আর তর্কে গেল না। একরাশ বিরক্তি আর বিস্ময় নিয়ে সে হনহন করে হাঁটা দিল। কিন্তু তার হৃদয়ের এক কোণে আর্যর সেই শান্ত আর গভীর দৃষ্টিটা যেন খোদাই হয়ে রইল। শহরের ব্যস্ততা থেকে বেশ কিছুটা দূরে নির্জন এলাকায় মাথা তুলে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজকীয় প্রাসাদ। আভিজাত্য আর ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এই মহলের প্রধান ফটকে রূপালী হরফে খোদাই করা চৌধুরী ভিলা। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সুনিপুণ কারুকার্যময় বাগান, ফোয়ারা আর সারিবদ্ধ দামি সব গাড়ি। শত শত কর্মচারী এই প্রাসাদে দেখাশোনা করে। কিন্তু এর ভেতরের গুমোট পরিবেশটা যেন এক বিষণ্ণতার গল্প বলে। বিশাল ড্রয়িং রুমে ইতালিয়ান মার্বেলের মেঝে আর ঝাড়বাতির আলোর নিচে দামি সোফায় গা এলিয়ে বসে আছেন হারুন ওয়াজিদ চৌধুরী। ৭০ ছুঁই ছুঁই বয়স হলেও তার শরীরের প্রতিটা ভাঁজে এখনো আভিজাত্যের ছাপ স্পষ্ট। তার চোখে মুখে এক প্রখর আত্মবিশ্বাস। এই সাম্রাজ্যের একছত্র অধিপতি তিনি, তবে এই প্রাসাদে তিনি বড় নিঃসঙ্গ। হঠাৎ প্রধান ফটক পেরিয়ে গটগট শব্দে ভেতরে প্রবেশ করলেন আর্য। আর্যকে দেখা মাত্রই হারুন চৌধুরীর কুঁচকে যাওয়া চেহারায় এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি যতটা খুশি হলেন, আর্যের অভিবাক দিতে তার ছিটে ফোঁটাও দেখা গেল না। আর্য গটগট পায়ে এগিয়ে এসে সামনের সোফায় টান টান হয়ে বসে পড়লেন। তার গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে দিল। দাদু, আপনার শরীর এখন কেমন? হারুন চৌধুরী উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, শরীর তো চলছেই আর্য, কিন্তু তুমি কেন আলাদা থাকছো? এই এত বড় চৌধুরী ভিলা তো তোমারই। তোমার জন্যই তো এই সাম্রাজ্য। আর্য নিরুত্তর। হারুন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন, আমার প্রতি কি তোমার একটুও মায়া নেই দাদু ভাই? আমায় একা ফেলে কানাডা চলে গেলে তাও মেনে নিয়েছিলাম,
কিন্তু এখন দেশে ফিরেও কেন দূরে থাকছো? আর্য এবার স্থির দৃষ্টিতে তার দাদুর দিকে তাকালেন। বৃদ্ধের দুই পাশে দুইজন অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের পরনে অত্যন্ত আধুনিক ও উগ্র পোশাক। এই বাড়িটাতে আর্যর না আসার প্রধান কারণ এটাই। বৃদ্ধ বয়সেও হারুন চৌধুরী রাজকীয় প্রাসাদকে যেন অঘোষিত প্রমোদশালা বানিয়ে রেখেছেন। মেয়েদের সাহচর্য ছাড়া তিনি এক মুহূর্তও চলতে পারেন না। ঠিক সেই সময় এক সুন্দরী তরুণী হাতে একটি ক্রিস্টাল গ্লাস নিয়ে আর্যর একদম কাছে এসে দাঁড়ালো। শরীরের সুবাস ছড়িয়ে সে গা ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি এসে বলল, হাই হ্যান্ডসাম, এটা স্পেশাল তোমার জন্য। মুহূর্তেই আর্যর চোয়াল শক্ত হয়ে গেল। রাগে তার শিরদাঁড়া খাড়া হয়ে উঠল। সে রক্তবর্ণ চোখে মেয়েটির দিকে একবার তাকিয়ে সরাসরি দাদুর দিকে চোখ রাখলো। প্রচণ্ড ঘৃণা আর ক্ষোভ নিয়ে সে গর্জে উঠল, আপনি ভালো করেই জানেন আমি কেন এই বাড়িতে পা রাখতে চাই না। কবে এসব ময়লা পরিষ্কার করবেন এই বাড়ি থেকে? কবে আপনার এই কুরুচিপূর্ণ স্বভাব বদলাবেন? হারুন চৌধুরী এবার করুণভাবে হাসলেন। তার হাসিতে আভিজাত্য থাকলেও এক ধরনের চরম হাহাকার ছিল। তিনি নিচু স্বরে বললেন, আমার যে আপন বলতে কেউ নেই আর্য। এত টাকা, এত প্রতিপত্তি, সব থেকেও আমি বড় একা। এই শেষ বয়সে এই কৃত্রিম মোহটুকু না রাখলে আমি বাঁচব কি নিয়ে? আর্যর ভেতরটা ঘেন্নায় ভরে উঠল। এই অজুহাত তার কাছে নিতান্তই মূল্যহীন। তিনি আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। দাদুর কথার কোনো উত্তর না দিয়ে আবারও সেই গটগট পায়ে ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। দীর্ঘ 18 বছর পর আর্য চৌধুরীর ধূসর জীবনে রঙের ছোঁয়া লেগেছে। বাবা মা মারা যাওয়ার পর থেকেই তার জীবন থেকে সব সুখ ও আনন্দ চিরতরে হারিয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হয় যার অঢেল বিত্ত বৈভব আছে, তার আবার কিসের অভাব। লোকমুখে ঘোরে আর্য চৌধুরী খুব সুখে আছে। কিন্তু মানুষের ভেতরের খবর কেই বা রাখে? বাবা মা চলে যাওয়ার পর ধন সম্পদ অঢেল থাকলেও আর্যর জীবনে তীব্র অভাব ছিল ভালোবাসার আর একটু সময়ের। তার শৈশব কেটেছে চার দেয়ালের বন্দিশালায়। স্কুলে যাওয়া আসা ছিল গৃহকর্মীদের পাহারায়। একাকিত্বই ছিল তার নিত্যদিনের সঙ্গী। তবে এবার বুঝি সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আর্যর জীবনে সুখের বার্তা নিয়ে এসেছে তেজস্বী। গত 7 দিনে তেজস্বীর সাথে তার সম্পর্কটা বেশ সহজ হয়ে এসেছে। তেজস্বী স্বভাবগতভাবে একটু গুরুগম্ভীর, তবে ইদানিং তার সেই কঠোরতা কিছুটা কমেছে। আর্যর সাথে কথা বলার সময় তার সেই আগের মতো শক্ত ভাবটা এখন আর নেই। আর্য কফির মগ হাতে নিয়ে করিডোরে এসে দাঁড়ালো। এখান থেকে তেজস্বীর ঘরের বারান্দা স্পষ্ট দেখা যায়। নিজের আলিশান ফ্ল্যাট ছেড়ে আর্য তেজস্বীদের বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটা ভাড়া নিয়েছে। তার কারণ একটাই, এখান থেকে তেজস্বীকে এক পলক দেখা যায়। আর্যর কাছে পৃথিবীর সমস্ত বিলাসিতার চেয়ে এই দৃশ্যটুকু এখন অনেক বেশি দামি। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আর্য করিডোরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই তেজস্বী নিজের বারান্দায় এসে দাঁড়ালো। দুজনের চোখাচোখি হতেই আর্যর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু তেজস্বীর অভিব্যক্তিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আর্য শান্ত গলায় বলল, গুড মর্নিং তেজস্বিনী। তেজস্বী ছোট করে উত্তর দিল, গুড মর্নিং। আর্য আবারও স্মিত হেসে জিজ্ঞেস করলো, রাতে ঘুম কেমন হয়েছে? তেজস্বী ভ্রু কুঁচকে তাকালো। ঘুম না হওয়ার তো কিছু নেই। আর্য সরাসরি কোনো উত্তর না দিয়ে শুধু হাসলো। তেজস্বী এবার প্রশ্ন করলো, অফিসে যাবেন না? আজ তো অফিস বন্ধ। তেজস্বী অবাক হয়ে জিজ্ঞেস করলো, বন্ধ মানে? কে বললো আপনাকে? আর্য মনে মনে হাসলো। তার মনে হলো, আমার অফিস তোমার জন্য যখন খুশি আমি তা বন্ধ ঘোষণা করতে পারি। মুখে বলল, আপনি কল দিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা বলে তেজস্বী চলে যেতে যেতে উদ্যত হতে আর্য তাকে ডাকলো, আজ বিকেলে ফ্রি থাকলে আমার সাথে কোথাও বের হবেন? তেজস্বী নিরুত্তাপ কণ্ঠে শুধু বলল, দেখা যাক। তেজস্বী ভেতরে চলে যেতেই আর্য তড়িঘড়ি করে নিজের ফোনটা বের করলো। অফিসের নাম্বারে কল দিয়ে নির্দেশ দিল, তেজস্বী ফোন করলে যেন জানিয়ে দেওয়া হয় যে আজ অফিসটা বন্ধ। ফোনটা পকেটে রেখে তেজস্বীর ফ্ল্যাটের দিকে তাকিয়ে আর্য একগাল মুচকি হাসলো। এক গভীর নিস্তব্ধ জনমানবহীন স্থান, চারপাশে জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার, যার এক কোণে এক ফালি স্নান রুগ্ন আলো কেঁপে কেঁপে জ্বলছে। ঘরের দেয়াল জুড়ে টাটকা এবং শুকিয়ে যাওয়া রক্তের গাঢ় ছোপগুলো বিভৎস চিত্রকর্মের মতো আঁকা। স্থান ভেদে বিভিন্ন দেয়ালে অশুভ কিছু প্রতীক বা নকশা খোদাই করা। এক কোণে দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক মানুষ নিস্তেজ হয়ে পড়ে আছে। তাদের অবস্থা পশুদের চেয়েও জঘন্য, অমানবিক। লজ্জা নিবারণের জন্য তাদের শরীরে সামান্য এক টুকরো কাপড়ও নেই। শুধুমাত্র নিজেদের অন্তরঙ্গ অংশ ঢাকার জন্য যতটুকু বস্ত্র আছে তাও ছিঁড়ে ঝুলে আছে, যা দিয়ে শরীর আবৃত করা সম্ভব হচ্ছে না। লোকগুলো শরীর জুড়ে নির্মম আঘাতের চিহ্ন, শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ তাদের বিভীষিকাময় অভিজ্ঞতা সাক্ষী দিচ্ছে।
সকলকে লোহার ভারী শিকলে বেঁধে রাখা হয়েছে হাত ও পা দুটোই। মুক্তির জন্য প্রাণান্তকর ছটপটানির কারণে তাদের হাতে পায়ে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, যা থেকে অনবরত রক্ত চুইয়ে পড়ছে। সেই বন্ধ শ্বাসরুদ্ধকর পরিবেশে হঠাৎই ঠকঠক শব্দ করে দরজা খুলে গেল এবং একজন দীর্ঘকায় লোক ভিতরে প্রবেশ করলো। সফল বন্দিরা ফ্যাল ফ্যাল চোখগুলি সেই আগন্তুর দিকে স্থির হলো। লোকটির পরনে একটি কালো লম্বা ওভারকোট। তার ত্বক অস্বাভাবিক ফর্সা হলেও উচ্চতা তেমন বেশি নয়। কাঁধ পর্যন্ত নেমে আসা চুলগুলো এলোমেলো। তার চোখ দুটি অদ্ভুত একটি সাধারণ মানুষের মতো গভীর কালো, অন্যটি ঘোলাটে যেন প্রাণহীন। এক ঝলক দেখলেই শরীর হিম হয়ে আসে। আত্মার গভীরে এক অজানা আতঙ্ক ভর করে। লোকটি নিঃশব্দে একটি চেয়ার টেনে নিয়ে বন্দীদের সামনে বসলো। এক বন্দী প্রাণপণ চেষ্টায় কম্পিত কণ্ঠে বলল, আমাদের মুক্তি দাও, কেন এভাবে আটকে রেখেছো? আমরা তো যা বলার সব তোমাদের জানিয়েছি। সামনে বসা সেই নিষ্ঠুর লোকটি এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি শুনে মনে হলো যেন কোনো শয়তান নরকের গভীর থেকে উঠে এসে হাসছে। লোকটির কণ্ঠস্বর ভীষণ ভারী, যেন প্রতিটি শব্দে বিষ মাখানো। সে ঠান্ডা স্বরে বলল, তোদের কি আমাকে বোকা মনে হয় চান্দু বাপ আমার? তোদের বাইরে ছাড়লে আমার বিপদ। অন্য এক বন্দী দুর্বল কণ্ঠে বলে উঠল, তাহলে এভাবে তিল তিল করে না মেরে একেবারে মেরে ফেললেই তো পারো। আর সহ্য হচ্ছে না। আমাদের সন্তানরা হয়তো বাড়িতে আমাদের জন্য কাঁদছে। আরে, কাঁদবে না কেন? তোরা অন্যায়ভাবে যত টাকা কামাই করেছিস তা দিয়ে তো তোদের সন্তানদের ভালো জীবন চলবে। আপাতত মুক্তিপণের টাকাগুলো পেয়ে যাই, তখন তোরাও না হয় কুকুরের খাবার হবি। এই কথা বলে লোকটি হেঁটে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই একজন অনুচর ভীত কণ্ঠে তাকে বলল, বস, আমাদের 5 জন লোককে কে যেন নৃশংসভাবে খুন করেছে। লোকটি রাগে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে উঠল, খুঁজে বের কর, তারপর তার ব্যবস্থা করব। তেজস্বী ধীর পায়ে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। আর্য বিকেলে দেখা করার প্রস্তাব দিয়েছিল, যদিও যাওয়ার খুব একটা আগ্রহ তার নেই। তবুও হাতে কোনো কাজ না থাকায় তেজস্বী ভাবল, একবার ঘুরে আসা যেতেই পারে। ফ্ল্যাটের দরজাটা টেনে ব্যাগ থেকে মোবাইল ফোনটা বের করলো সে। অনেকদিন বাবার সাথে কথা হয় না, বিশেষ করে ছোট বোন কণার কথা খুব মনে পড়ছে। কণা মেয়েটার এক পায়ে জন্মগত সমস্যা, হাঁটতে গেলে তাকে বেশ কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয়। তেজস্বী ফোনের ডায়াল লিস্ট থেকে বাবার নাম্বারে কল দিল। একবার রিং হতেই ওপাশ থেকে বাবার পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, কে বলছেন? তেজস্বী শান্ত ও কিছুটা নিচু গলায় উত্তর দিল, আমি বাবা, তেজস্বী। মেয়ের কণ্ঠ শোনা মাত্রই ওপাশ থেকে এক রাশ আনন্দ আর আদুরে আবদার ঝরে পড়ল। তার বাবা উচ্ছ্বাসিত হয়ে বললেন, মা আমার, কেমন আছিস তুই? তুই কি জানিস তোকে কতবার কল দিয়েছিলাম, কিন্তু প্রতিবারই তোর মোবাইল বন্ধ পেয়েছি। খুব চিন্তায় ছিলাম রে। এখন কোথায় আছিস তুই? আমি ঢাকাতেই আছি বাবা, তেজস্বী সংক্ষেপে উত্তর দিল। বাবার সাথে কিছুক্ষণ কুশল বিনিময় এবং শরীরের খোঁজ খবর নেওয়ার পর তেজস্বী আসল কথায় এলো। জিজ্ঞেস করলো, কণা কোথায় বাবা, ওকে একটু দেবে? হ্যাঁ মা, ও এখানেই আছে, এই নে কথা বল। ওপাশ থেকে ফোনটা হাত বদল হওয়ার শব্দ পাওয়া গেল। কয়েক সেকেন্ড পরই কণার মিষ্টি আর চঞ্চল কণ্ঠস্বর কানে এলো। আপু, তুমি কেমন আছো? কতদিন পর ফোন করলে। ভালো আছি। শোন, কয়েকদিন পর তোকে আমি ঢাকা নিয়ে আসবো। এখন থেকে আমার কাছে থেকে পড়াশোনা করবি। অন্য কারো মাথায় বোঝা হয়ে বা কারোর দয়ের উপরে থাকার কোনো প্রয়োজন নেই তোর। কণাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তেজস্বী কিছুটা আদেশের সুরে বলল, ফোনটা এবার মায়ের কাছে দে। ওপাশে মায়ের কণ্ঠ শোনা যেতেই তেজস্বী নিজের গলার স্বর কিছুটা গম্ভীর করে নিল। কুশল বিনিময়ের পরপরই সে সরাসরি কাজের কথায় চলে এলো। তোমাদের যদি ঢাকা এসে থাকার কথা বলি, জানি তোমরা কিছুতেই রাজি হবে না। তাই তোমাদের হিসাব মতো সংসার চালানোর টাকা আমি প্রতি মাসে পাঠিয়ে দেব। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু মা, তুই এত টাকা পাবি কোথায়? তেজস্বী শান্তভাবে উত্তর দিল, একটা ভালো চাকরি পেয়েছি মা। মাসে বেশ মোটা অঙ্কের বেতন দেয়। মায়ের সাথে কথা বলতে বলতেই তেজস্বী খেয়াল করলো, গলির মোড়ে আর্য দাঁড়িয়ে আছে। লোকটার পরনে আজও সাধারণ প্যান্ট আর শার্ট, আগের মতো সেই জাঁকজমক ভাবটা নেই। তেজস্বী দ্রুত কথা শেষ করে ফোনটা কেটে দিল। আর্যর কাছে গিয়ে তেজস্বী বেশ কড়া গলায় জিজ্ঞেস করলো, এখানে আসতে বললেন কেন? আর্য বিনীতভাবে হাসলো, আপনাকে নিয়ে একটু মার্কেটে যাব। তেজস্বী ভ্রু কুঁচকে উত্তর দিল, কেন? আপনার বইয়ের জন্য শপিং করবেন? আমাকে দিয়ে হবে না। আমি ওসব পছন্দ টছন্দ করতে পারি না। আমার রুচি খুব একটা ভালোও না। আর্য একটু থতমত খেয়ে হেসে ফেলল, না না, আমার তো বউ নেই। তেজস্বী এবার বেশ অবাক হয়ে আর্যর আপাদমস্তক একবার দেখে নিল। তারপর কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, বলেন কি? আপনাকে দেখে তো মনে হয় বয়স 30 পার হয়ে গেছে, এখনো বিয়ে করেননি। আর্য শব্দ করে হেসে উঠল। সে তেজস্বীর চোখের দিকে তাকিয়ে শান্তভাবে জবাব দিল,
না, এখনো ৩০ হয়নি। আমার বয়স মাত্র ২৮ বছর। তেজস্বী কিছুটা ধৈর্য হারিয়ে বলল, তাহলে আমাকে দিয়ে আপনার কাজটা কি? তেমন বিশেষ কোনো কাজ নেই, আসলে আপনাকে একটা শাড়ি উপহার দিতে চাই। আর্যর কণ্ঠে কিছুটা জড়তা। তেজস্বী ভ্রু কুঁচকে আর্যর দিকে তাকালো, কিছুটা সন্দেহ মেশানো গলায় বলল, উপহার দেবেন ভালো কথা, কিন্তু যার জন্য কিনবেন তাকে নিয়ে শপিং করবেন? আর্য মুখে স্মিত হাসি বজায় রেখে জবাব দিল, আসলে কখনো নিজে থেকে শপিং করা হয়নি তো, তাই আর কি। তেজস্বী শেষমেশ রাজি হলো। আর্য যখন বড় একটা শপিং মলের ভেতরে ঢুকতে যাচ্ছিল, তখন তেজস্বী তাকে বাধা দিয়ে আটকে দিল। প্রশ্ন করলো, শপিং মলে কেন যাচ্ছেন? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কেন, শাড়ি তো সেখান থেকে কিনতে হবে, তাই না? তেজস্বী এবার শাসনের স্বরে বলল, ভেতর থেকে কিনলে অনেক টাকা যাবে, শপিং মলের বাইরে থেকে ১,০০০ টাকা খরচ করলে এর চেয়ে অনেক ভালো শাড়ি পাওয়া সম্ভব। নিজের অগাধ ধন সম্পদের কথা ভেবে আর্য মনে মনে কিছুটা হতাশ হলো। যাকে সে মনে প্রাণে ভালোবাসে তার জন্য জীবনের প্রথম উপহারটি এত সস্তা হবে? আর্যর দীর্ঘশ্বাস গোপন রইল না। সে অসহায়ের মতো বলল, আপনি যাহা বলিবেন আমি তাহাই করিব, আজ আপনার কথায় শিরোধার্য। তেজস্বীর মুখে কোনো হাসির রেখা দেখা গেল না। সে তার স্বভাবজাত গাম্ভীর্য বজায় রেখে হাঁটতে শুরু করলো। চারিদিকে মানুষের উপচে পড়া ভিড়, শহরের ব্যস্ততা আর কোলাহল। হঠাৎ আর্য থেমে গিয়ে বলল, তেজস্বিনী, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। তেজস্বী অবাক হয়ে প্রশ্ন করলো, কোথায় যাবেন আবার? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে মুখে লাজুক এক চিলতে হাসি ফুটিয়ে নিজের হাতের কনিষ্ঠ আঙুল তুলে ইশারায় বোঝালো সে ওয়াশরুমে যাবে। তার এই সাধারণ মানুষের মতো কাঁচুমাচু ভঙ্গি দেখে তেজস্বীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলেও সে তা পরক্ষণে আড়াল করে নিল। সামান্য মাথা নাড়িয়ে আর্যকে যাওয়ার অনুমতি দিল সে। তেজস্বীর চোখের আড়াল হতেই আর্যর অবয়ব পাল্টে গেল। ভিড়ের মাঝে সাধারণ পোশাকে মিশে থাকা তার ব্যক্তিগত দেহরক্ষীরা সতর্ক হয়ে উঠল। আর্য দ্রুত তার কানে লাগানো ব্লুটুথ ডিভাইসে নিচু কিন্তু কঠোর স্বরে নির্দেশ দিল, লিসেন এভরিওয়ান, এই মুহূর্তের মতো ফুটপাতের মাঝে একটা শাড়ির দোকান সাজাও, যেখানে যেন শহরের সবচেয়ে দামি আর আভিজাত্যপূর্ণ শাড়িগুলো থাকে, জলদি। ওপাশ থেকে বিস্ময় ভরা কণ্ঠে কেউ একজন বলতে চাইল, কিন্তু স্যার, হুট করে ফুটপাতে? আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আর্যর কণ্ঠে দাপট ফিরে এলো, যা বললাম ঠিক সেটাই করো, রাইট নাও। সামান্য ভুল হলে সারা জীবনের জন্য চাকরি হারাবে। ওপাশ থেকে দৃঢ় উত্তর এলো, ইয়েস স্যার। ফোন কেটে দিয়ে আর্যর মুখে এক বিজয়ীর হাসি ফুটে উঠল। সে আবারও শান্ত হয়ে তেজস্বীর সামনে গিয়ে দাঁড়ালো। তেজস্বী এবার ফুটপাতের দোকানগুলোর দিকে গভীর মনোযোগ দিল। একটি দোকানের সামনে থমকে দাঁড়িয়ে একটি শাড়ি দেখিয়ে সে বলল, দেখুন তো, এটা সুন্দর না? আর্য তাচ্ছিলের সাথে বলল, একদমই না। আর্যর চোখ তখন ভিড়ের মাঝে তার সাজানো সেই দোকানদারকে খুঁজছে। হঠাৎই দেখলো একটা লুঙ্গি আর সাধারণ গেঞ্জি পরা এক লোক তাকে হাতের ইশারায় ডাকছে। আর্যর বুঝতে বাকি রইল না এটা তারই লোক, কিন্তু লোকটার মুখের দিকে তাকাতেই আর্যর বিস্ময়ের সীমা রইল না। দোকানদার সেজে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তার পরম বন্ধু ইভান হায়দার। ইভানের আজই বিদেশ থেকে ফেরার কথা ছিল, কিন্তু সে যে এভাবে বন্ধুর প্রেমের পাণ্ডুলিপি সাজাতে ফুটপাতের দোকানদার সেজে বসে যাবে তা আর্যর কল্পনাতেও ছিল না। বন্ধুর এই অকৃত্রিম পাগলামি দেখে আর্যর ভেতরে এক পশলা আবেগ বয়ে গেল। ইভান যে দেশে ফিরে এভাবে বন্ধুর প্রেমের সাহায্য করতে ঢাল হয়ে দাঁড়াবে, এটা আর্যর কল্পনারও বাইরে ছিল। আর্য নিজের ভেতরের উচ্ছ্বাসটুকু বহু কষ্টে চেপে রেখে শান্ত গলায় বলল, তেজস্বিনী, চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, ওই দিকটায় ভালো দোকান থাকতে পারে। তারা সেই সাজানো দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়িগুলো দেখা মাত্রই তেজস্বী থমকে গেল। তার চোখজোড়া বিস্ময়ে চড়ক গাছ। এত সুন্দর আর শুকনো কাজের শাড়ি ফুটপাতে ভাবাই যায় না। দোকানের আশেপাশে আর কোনো সাধারণ ক্রেতা নেই, শুধু ৪-৫ জন লোক ইতস্তত ঘোরাঘুরি করছে। তেজস্বী বুঝতে পারল না যে সাধারণ পোশাকে থাকা ওই লোকগুলো আসলে আর্যরই দেহরক্ষী, যারা অন্য কাউকে এই দোকানে ঢুকতে দিচ্ছেন না। আর্য কিছুটা উদাসীন ভান করে বলল, দেখুন তো এখান থেকে আপনার কিছু পছন্দ হয় কি না। তেজস্বী মুগ্ধ চোখে শাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। পরম মমতায় শাড়ির জমির হাত দিয়ে পরখ করে দেখল সে। ঠিক তখনই দোকানদার রূপী ইভান বলে উঠল, কি আপা, শাড়ি পছন্দ হয়েছে? আর্য আর চোখে বন্ধুর দিকে তাকালো। ইভান এমন নিখুঁতভাবে কথা বলছে যেন সে জন্মগতভাবেই এই পেশার মানুষ। তেজস্বী দোকানদারের দিকে একবার ভালো করে তাকালো। লোকটার মুখে কুচকুচে কালো লম্বা দাড়ি, গালে বিশাল এক তিল। নিখুঁত মেকআপের আড়ালে যে আর্যর বন্ধু লুকিয়ে আছে তা তেজস্বী ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই। শাড়িগুলোর কারুকার্য দেখে তেজস্বী দ্বিধায় পড়ে গেল। সে আর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিন্তু এই শাড়িগুলো তো দেখে ভীষণ দামি মনে হচ্ছে। ফুটপাতে এমন শাড়ি এলো কোত্থেকে? দোকানদার এবার তেজস্বীর দিকে ঝুঁকে সে আরো নিচু স্বরে বলল, কি যে বলেন আপা, এগুলো হইল গিয়া অরিজিনাল ২ নাম্বার কপি। এই একই মাল ভেতরের বড় শপিং মলে কিনতে গেলে আপনার লাখ টাকা গুনতে হইব। আমার গরিবের দোকানদার, কম দামে সাইরা দেই।
আর্য এবার সুযোগ বুঝে তেজস্বীকে উৎসাহ দিয়ে বলল, শুনলেন তো, এগুলোই আসলে সাশ্রয়ী, এখান থেকে একটা নিয়ে নিন, আপনার জন্য ভালো হবে। দোকানে রাখা শাড়িগুলোর প্রতিটি রঙই যেন চোখ ধাঁধানো। নীল, মেরুন নাকি বাসন্তী, কোনটা রেখে কোনটা নেবে তেজস্বী কিছুতেই তা ঠিক করতে পারছিল না। তার এই দোলাচল দেখে আর্যর ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। আর্য এবার ভিড়ের ভেতর থেকে একটি টকটকে লাল শাড়ি হাতে তুলে নিল। হঠাৎই শাড়িটি তেজস্বীর শরীরের উপরে আলতো করে ধরে সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, বিশ্বাস করুন তেজস্বিনী, স্বর্গের কোনো অপ্সরার চেয়ে কম লাগবে না এটা পরলে। তেজস্বী কিছুটা অবাক হয়ে আর্যর দিকে তাকালো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দোকানদারের দিকে ফিরে প্রশ্ন করলো, এটার দাম কত? ইভান কোনো মুহূর্ত নষ্ট না করে ব্যবসায়িক ভঙ্গিতে উত্তর দিল, জি আপা, মাত্র 1500 টাকা। তেজস্বী ঠোঁট উল্টে বলল, না একদমই না, এত টাকা কেন দেব? 800 টাকা হলে দিন, না হলে থাক। ইভান ভীষণ ধুরন্ধর লোক, সে যে কোনো জন্মগত দোকানদার নয় তা বোঝার কোনো উপায় নেই তেজস্বীর। সে আমতা আমতা করার ভান করে বলল, কি যে বলেন আপা, আমাদের লাভ আর কতটুকুই থাকে বলুন তো। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই থাক, আপনি আর 200 টাকা বাড়িয়ে দিন, মোটে 1000 টাকায় নিয়ে যান। আর্য অবাক হয়ে নিজের বন্ধুর দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা এসির নিচে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, যার চলাফেরা কেবল দামি ব্র্যান্ডেড পোশাক আর বিলাসবহুল গাড়িতে, সে কি অবলীলায় পেশাদার দোকানদারের মতো তেজস্বীর সাথে দরাদরি করছে। শেষ পর্যন্ত আর্য শাড়িটি 1000 টাকা দিয়ে কিনল। তবে বিপদের আশঙ্কা করে আর্য আগেই তার দেহরক্ষীদের নির্দেশ দিয়ে রেখেছিল, যাতে তারা আর পেছন পেছন না আসে, পাছে তেজস্বী কোনো সন্দেহ করে। দেহরক্ষীরাও সেই আদেশে অক্ষরে অক্ষরে পালন করলো। আজ আর্য তেজস্বী বাড়ির দিকে এগোতে লাগলো। সন্ধ্যার ঘোর কেটে চারিদিকে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। এই এলাকার গলিটা অন্য সময়ের তুলনায় বেশ শান্ত নিঝুম। হঠাৎ তেজস্বী থেমে গেল, তার তীক্ষ্ণ দৃষ্টি চারপাশের অন্ধকারের উপরে ঘুরে এলো। তার মনে হলো কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তাদের গতিবিধি অনুসরণ করছে। আর্য কিছুটা এগিয়ে গিয়ে দেখলো তেজস্বী পাশে নেই। সে ফিরে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? চলুন যাওয়া যাক। তেজস্বী স্বাভাবিক হওয়ার চেষ্টা করে শুকনো হাসলো, চলুন। কিন্তু তেজস্বীর ইন্দ্রিয়গুলো তখন ভীষণ সজাগ। হঠাৎই সে অবিশ্বাস্য দ্রুত গতিতে পেছনে ফিরল। চোখের পলকে দেখতে পেল একটি ছায়া পাশের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। তেজস্বী কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে চারিদিক তাকালো, তারপর হঠাৎ পা চালিয়ে জলদি হাঁটতে শুরু করলো। আর্য তেজস্বীর এই আকস্মিক পরিবর্তনে অবাক হলেও কোনো প্রশ্ন না করে তার পিছু নিল। নিজেদের বাড়ির সামনে পৌঁছানোর পর আর্য হালকা গলায় বলল, শাড়িটা পরবেন তো তেজস্বিনী? হ্যাঁ পরবো। তেজস্বী সংক্ষিপ্ত উত্তর দিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে গেল। আর্য মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তেজস্বী যাওয়ার দিকে। আর্য মনে মনে বিড়বিড় করল, চোখ ঝলসানো রূপ তাহার, মাশাআল্লাহ। আর্যও তার বিপরীতে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো।